বলতেছেন না কেন? স্পিক আপ প্লিজ। বলুন, তাদেরকে সত্যি করে সব ঘটনা খুলে বলুন। ওনারা ঠিক বলছেন, আমি রুশানা, রূপা ইসলাম। তার মানে ওনারা যা বলতেছে সব সত্যি বলতেছে? আপনার স্বামীকে খুন করে এখানে আসছেন? আপনি আমার সাথে এতদিন মিথ্যা অভিনয় করছেন, এটা আপনি কেমনে করলেন? আমি আপনার সাথে তো খুব ভালো ছিলাম, আপনি আমাকে সবকিছু খুলে বলতে পারতেন না? পারতেন তো। এতদিন আমার সাথে অভিনয় করছেন না? প্লিজ থামুন। আপনাদের দুজনের অভিনয় অত্যন্ত নিখুঁত হচ্ছে, কিন্তু দেখার আমার কোনো ইচ্ছা নেই। দুজনকে নিয়ে চলো। স্যার উনি কিছু জানেন না স্যার, আমি অপরাধী স্যার। স্যার উনি নির্দোষ স্যার। সরি ম্যাডাম, আমাদের ওনাকেও নিয়ে যেতে হবে, উনি আমাদের সন্দেহের তালিকা আছে। কেঁচো করতে গিয়ে সাপ বেরিয়ে আসাটা আমাদের প্রফেশনে খুবই স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু এবারকার কেসটা ইন্টারেস্টিং। এখানে কোনো কেঁচো নেই, দুইটাই সাপ। এখন আপনাদের লুকানোর কিছু নেই। কতদিন যাবৎ সম্পর্ক, কিভাবে রিফাতকে হত্যা করার প্ল্যান করলেন, সব কিছু এক বাক্যে বলে যাবেন। শুরু করুন। আমার সাথে রাতে কোনো সম্পর্ক নেই। তাহলে খুনটা কি মনের খুশিতে করেছিলেন? আমি একটা কনজারভেটিভ ফ্যামিলি, ছোটবেলা থেকে পড়াশোনার খুব ইচ্ছে ছিল, ভালো স্টুডেন্টও ছিল, সব ছিল পড়াশোনা করে পড়েছিলাম, কিন্তু বাবা মা চাইতেন না কখনোই আমি অনেক দূর পড়াশোনা করি। রিফাতের পরিবার আমাদের এলাকার সম্ভ্রান্ত পরিবারের মধ্যে একটা। হঠাৎ করে ওদের বাড়ি থেকে আমার বাড়িতে পৌঁছে আসে, টাকা পয়সা আর ভালো ব্যাকগ্রাউন্ড দেখে কাউকে রাজি হয়ে যায় বিয়ে করার জন্য। আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিছুতেই বোঝাতে পারিনি। আমার পড়াশোনা তো ওরা পছন্দ করতোই না, যখন বললাম বিয়ে করবো না তখন ওরা নেই। নিজের ভাগ্যকে মেনে নিয়ে আমি বিয়েতে রাজি হই। ভেবেছিলাম বিয়ের পরে স্বামীকে পাশে নিয়ে বাকি স্বপ্নটুকু পূরণ করবো, কিন্তু আমার সেই স্বপ্নে রিফাত পুরো ছাই হয়ে আসলো। আমাদের বিয়ে হলো 6 মাস, কিন্তু এখন যেতে না যেতে আমাকে বিভিন্নভাবে শারীরিক এবং মানসিক অত্যাচার শুরু করে। আমার পড়াশোনা তো মেনেই নেয়নি এবং প্রতিদিনই আমি ওর কাছে শারীরিক নির্যাতনের শিকার। আবার এক গ্লাস পানি দাও তো। দাঁড়াও দিচ্ছি। দাঁড়াও দিচ্ছি মানে? আমি পানি চাইছি, তুমি আমারে পানি দিবা। দাঁড়াও দিচ্ছি। আমি কি তোমার জন্য অপেক্ষা করবো এখন পানির জন্য? মাত্র তো আসলা, ফ্রেশ হয়ে আসো। আমি একটা অঙ্ক করছি, অঙ্কটা মিলতেছে না, দাঁড়াও। তারপর আমি বলছি না তোর পড়াশোনা আমার পছন্দ না? আমি বিয়ে করে ঘরে বউ আনছি আমার কাজ করার জন্য, ডাক্তার রেজিস্ট্রার হওয়ার জন্য না, পড়াশোনা করে। তাই বলে তুমি আমার খাতাটা ছেড়ে ফেলবা? ঠিক আছে, একটু পরে তো বই খাতা সব রাস্তায় ছুড়ে ফেলে দেবো। শোন, আমি সাপ সাপ করে বলে দিচ্ছি, তোর পড়াশোনা বন্ধ। তোর পড়াশোনা এখানে হবে না, আমার বাড়িতে থেকে কোনো পড়াশোনা চলবে না। তো পড়াশোনা করবে তাহলে বাপের বাড়ি থাকতে আবার কেন বিয়ে করছো? বড় লোকের ছেলে থেকে লোক সামলাতে পারো না? মুখ সামলে কথা বলো। তুমি না 3 দিন একটা জানোয়ারে পরিণত হবে। মুখ জোর দিয়ে সমান করো। আমার সামনে দাঁড়িয়ে আমার যেমন বলিস, কথা কথা গায়ে হাত তোলো কেন? আওয়াজ নিচে, আওয়াজ নিচে। আমার সংসারে থাকতে হলে আমার কথা মতো চলতে হলে আওয়াজ নিচে করে চালাবা। তোর পড়াশোনা আজকের থেকে বন্ধ। তোদের পড়াশোনা করার আগে বাপের বাড়িতে পড়বি। পড়াশোনা তোর পড়াশোনা হবে না। তোর পড়াশোনা করতে হলে বাপের বাড়িতে পড়াশোনা করবি। তোর তো জানোয়ারের সাথে বিয়ে হয়েছে। কি ওগুলা? এগুলা কি? তুমি আমার ফোন হাত দিছো। তোর কত বড় সাহস, তুমি আমার ফোন চেক করো? তোমার বউ হিসেবে এইটার অধিকার নিশ্চয় আমার আছে। নাই মানে? আগের আমলের মতো কথা বলো না তো। বড় লোকের ছেলে বিয়ে করতে, এখনকার বড় লোকের ছেলেরা টুকটাক এটুকু করে, 2-4টা প্রেম তাদের থাকে, এসব দিয়ে তো মাথা খাওয়া যায় না। রিফাত, আমি দিনের পর দিন তোমার সব নির্যাতন সহ্য করে যাচ্ছি, আমি তোমার এই অন্যায় মেনে নিতে পারবো না। তুমি বাইরে অন্য মেয়েদের সাথে প্রেম করো, তাদের সাথে এরকম জঘন্য সব হবে। স্বামী অন্য নারীতে আসলে সেটা আমাকে মেনে নিতে হবে, আমি মেনে নিতে পারবো না এটা। তোমার মেনে নেয়া না নেয়া আমার কিচ্ছু আসে না। মানে আমার মেনে নেয়া না মেনে নেয়া তোমার কাছে যায় আসে না, মানে তুমি কি বলতে চাচ্ছ? আমার সব ছেলে মারিস তুই? কোথায় পাইছিস তুই?
আমি রিফাতকে ফোন করতে চাইনি, আমি শুধু নিজেকে বাঁচাতে চেয়েছিলাম। রিফাত বিভিন্নভাবে শারীরিক থেকে মানসিক নির্যাতন করে। এই যে দেখছেন, এটা সিগারেটের আগুন দিয়ে আমার হাত পুড়িয়ে দিচ্ছে। আমার কখনো একটা আঘাতের চিহ্ন ছিল, সেটাও রিফাতেরই দেওয়া। এমনকি আমি যেদিন পালিয়ে আসি সেই দিনও আমাকে ভীষণ মারধর করে ও। আমি যখন পালিয়ে ঢাকায় আসি সেই পথে আমার রাফির সাথে পরিচয়। রাফি এ ব্যাপারে কিছুই জানে না, আমাকে সাহস করে কিছুই বলতে পারেনি। শুধু তাই না, উনি শুধুমাত্র আমাকে আশ্রয় দিয়েছিলেন, আমি ওনার বিশ্বাসের অপব্যবহার করেছি। আমি জানতাম না তখন কি করতে হবে, ভয় ভাবকে কিছুই করতে পারি। আমি রিফাতকে ফোন করতে চাইনি, আমি শুধুমাত্র নিজে বাঁচতে চেয়েছিলাম। আপনারা প্লিজ রাফিকে ছেড়ে দেন, উনি কিচ্ছু জানে না, উনি নির্দোষ। স্যার রুষা মিথ্যা কথা বলছে, আমি খুন করতে ওকে সাহায্য করি। আপনি কেন মিথ্যে কথা বলছেন? স্যার আমি কোনো মিথ্যা কথা বলছি না, আমি এই খুনের সাথে জড়িত। আপনি কেন মিথ্যা কথা বলছেন? স্যার উনি নির্দোষ, আপনি কেন স্যার মিথ্যা আমি কথা কোনো বলছেন? মিথ্যা কথা বলছি না, আমি এই খুনের সাথে জড়িত। প্লিজ আপনারা থামুন তো, আপনাদের দুজনের নাটক দেখতে সত্যি আর ভালো লাগছে না। স্যার আপনি ভুল বলছেন না, উনি কিছু জানে না। এ সত্যি বলছে আর কে মিথ্যা বলছে সেটা তদন্ত করলে বেরিয়ে যাবে। আপনাদের এই কথার মাঝে যদি কোনো ফাঁক আমি পাই, দুজনের পরিণতি সত্যি খুব ভয়াবহ হবে। স্যার আপনি অনুমতি দিলে আমি রুষার সাথে 5 মিনিট কথা বলতে পারি প্লিজ স্যার? চলো 5 মিনিটস। একটাবার বলতে পারতেন না আমাকে? সবকিছু এতদিন আপনি নিজে একা একা সহ্য করছেন, আমার উপর কি আপনার এতটুকু বিশ্বাস ছিল না? কি বলার ছিল আমার? আমি আপনাকে অনেকবার বলার চেষ্টা করেছি, আমার সাথে কেন সবসময় এরকম হয় বলতে পারেন? আমি তো জীবনে আপনার মতো একজন মানুষকে চেয়েছিলাম পাশে। প্লিজ আপনি কান্না করবেন না, আপনার কান্না আবার সহ্য হয় না। রিফাতকে মেরে ফেলেছেন, খুব ভালো করেছেন, নাহলে আমি নিজে রিফাতকে খুন করতাম। আপনার মতো মেয়ের গায়ে যে হাত তুলতে পারে সে কখনো মানুষ হতে পারে না। আপনি কোনো ভয় পাবেন না, আমি আপনার সাথেই আছি, আপনি একদম কোনো ভয় পাবেন না, আপনার কোনো ভয় নেই। আপনি আমার জন্য অনেক সাফার করেছেন, আমি আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে আপনাকে অনেক ঠকিয়েছি। আপনি আমাকে প্লিজ ক্ষমা করে দিন। বিশ্বাস করেন আমি আপনাকে অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু আমি কখনোই সাহস করে আপনাকে কোনো কিছুই বলতে পারিনি। কিন্তু আমার বিশ্বাস পুলিশ আপনাকে ছেড়ে দেবে। আপনি তো কোনো দোষ করেননি তাই না? বলেন, আপনি তো শুধুমাত্র আমাকে বিশ্বাস করেছিলেন তাই না? আপনি কোনো দোষ করেননি, সব দোষ আমি করেছি। আপনাকে ওরা নিশ্চয়ই ছেড়ে দেবে। আমার শুধু আপনার কাছে একটাই অনুরোধ, ওকে যদি ওরা জেলে ধরে নিয়ে যায়, আপনি কোনোদিন আর আমার সাথে দেখা করতে আসবেন না। দেখুন, পুরো ব্যাপারটাকে আমরা আবার তদন্ত করেছি, কিন্তু সেখানে আপনার সম্পৃক্ততার কোনো আলামত আমরা পাইনি। সো আপনাকে আমরা ছেড়ে দিচ্ছি। এখানে সিগনেচার করে চলে যান। আপনাকে একটা ইনফরমেশন দেওয়া হয়নি, রিফাত মারা যায়নি, গুরুতর অবস্থা আইসিইউতে ভর্তি আছে। আপনাদের কাছ থেকে স্বীকারোক্তি নেওয়ার জন্যই আমরা কথাটাকে লুকিয়ে রেখেছিলাম। ধন্যবাদ স্যার নিউজটা দেওয়ার জন্য। আমি আসি স্যার। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। আপনি আমাকে কেন এত ভালোবাসতে গেলেন? তুমি কেন আমাকে এত মায়ায় জড়ালে? একটা মানুষ যখন আরেকটা মানুষকে ভালোবাসে তখন সবসময় মায়ায় জড়ায় না, কিন্তু যখন মায়ায় জড়ায় তখন সে মায়া ছাড়তে পারে না। আর একজন মানুষ অনেককে ভালোবাসতে পারে, কিন্তু মায়ায় পড়ে ঠিক একজনের। আর আমি আপনার মায়ায় পড়েছি, আর এই মায়া ছেড়ে আমি কখনোই বের হতে পারবো না। ওর সাথে সারা জীবন থাকতে চাই।